বাবাই আমাদের রোজগার করে খাওয়াইতো, একমাত্র উনি রোজগার করতেন, আমরা সবাই খাইতাম। তো বাবা মারা যাওয়ার পর এখন খুব কষ্টে আর কি সংসার চলতেছে। তো অভাবের কারণে আমার ভাই ক্লাস 9-এ পড়ে, এখন সে পড়াশোনা বাদ দিয়ে বাবার দোকানে গিয়ে বসতেছে জুতা সেলাই করার জন্য। এখন সংসার তো চালা লাগবে, ওই ছাড়া তো আর কেউ নাই যে ছেলে মানুষ কাজ করবে, তাই ওই ছোট মানুষ দোকানে যায়। আমার বিয়ের জন্য টিএনও সাহেব দিছেন, ওইটাই শুধু। তাছাড়া বাকি যারা সহযোগিতা করতেছে সেটা আমাদের পরিবারের, আর হচ্ছে আমার বাবা শ্রাদ্ধের জন্য করছিল। না, এখনও বাবা হত্যার সুষ্ঠু বিচার আমরা পাই নাই। শুধু 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ভিডিওতে আরও অনেককে দেখা যাচ্ছে এবং তাদের নাম পরিচয় সব কিছুই পাওয়া গেছে, কিন্তু পুলিশ ধরতেছে না। চাই আমার বাবাকে যারা মিথ্যা অপবাদে মারছে তাদের ধরা হোক, তাদের ফাঁসি হোক, আমার বাবার মৃত্যুর জন্য বিচার পাই আমরা, এইটাই। কি নাম আপনার? আমার নাম নুপুর রবি দাস। ঠিক আছে। এজাহার তো থানা থেকে পুলিশ এজাহার লিখছে, লিখিয়ে আমার কাছ থেকে বাড়ি থেকে আসি সাইন নিয়ে ওরা গেছে, বলতেছে কি এটা আপনার স্বামীর হত্যার মামলার এটা এজাহার লেখা হয়েছে, এইভাবে ওনারা বলছে। তারপর এখন পুলিশ তো বেশি একটা মানে গুরুত্বই দিতেছে না, বলে আসামিগুলোকে ধরা হোক, 2টা করে নির্দোষ লোককে মারা হলো। এখন লোকগুলোকে যত শীঘ্রই ওরা ধরবে আর যত তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলাবে তত তাড়াতাড়ি আমরা আমার স্বামীর আত্মার শান্তির চাইতেছি। বসেন, আপনিও বসেন। আরো বলছো ওনার সাথে উনি অনেক অনুরোধও করছিলেন যে আমার বাড়ি এখানে আমি চলবো না, রাখার জন্য ভিডিও রেকর্ড আছে। বাবা অনেক সাহায্য করে অনুরোধ করছে, তো আপনি পড়েন, আপনি তো ওই চ্যাপ্টার পড়বেন না, আপনি মনে মনে পড়েন, সমস্যা নেই। রান্না বান্না না করলে না খাইলে মাছ বাঁচবে। হ্যাঁ, কাঠবালা দেখছো না বসিয়ে স্টোরি হবে তো একটা। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখাই দাও ভাই, ও একবারে নতুন। হ্যাঁ, সাংবাদিকতা করবা? শয়তান লোক, শয়তান শয়তান লোক, শয়তান লোক, বুঝছেন? সাংবাদিকগুলো যেতলে করে মাইক ধরে হাতত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ঘটনার পরপরই আমরা সম্মানিত জেলা প্রশাসক রংপুর স্যারের নির্দেশনায় আমরা তার পরিবারের সব সময় খোঁজখবর রাখছি এবং রূপলালের পরিবারের প্রাথমিকভাবে আমরা 1 লক্ষ টাকা সহযোগিতা করেছি। এরপর হচ্ছে ওনাদের পরিবারের সাথে আমরা 2-3 বার বসেছি। তার স্ত্রীর হচ্ছে বিধবা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তার 2 সন্তানের আজীবন শিক্ষা ভাতা, যতদিন পড়াশোনা করবেন তারা শিক্ষা ভাতা প্রতি মাসে পাবেন। এছাড়া হচ্ছে তাদের যাতে পার্মানেন্ট কোনো একটা সলিউশন হয়, কোনো সমস্যা যাতে না হয় চলতে, এই জন্য আমরা তারাগঞ্জ বাজারে আমরা চেষ্টা করতেছি যে একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। তো আশা করি হচ্ছে আমরা সকলের সহযোগিতায় আমরা হচ্ছে তার পরিবারকে একটা ভালো অবস্থানে নিয়ে আসবো এবং আমরা তার পরিবারের সাথে সবসময় রয়েছি।
যে আরেকটা বিষয় ছিল, উনি তো লেখাপড়া করতো, সম্ভবত নবম শ্রেণীতে পড়তো। ওনার বাবা মারা যাওয়ার পর যে ওনার বাবার যে হালটা ছিল, অর্থাৎ মুসলির যে ব্যবসাটা ছিল, সেই ব্যবসা উনি করতেন। তা আমরা যতটুকু জানতে পারছি, মানে ওই দোকানটা আপনি সম্ভবত না করছেন, দোকানটা না করার জন্য এই বিষয়ে কোনো মানে ওনার বাবার যে পেশা ছিল, জি আমরা হচ্ছে এটা জানার পরে হচ্ছে তাকে আমরা ডেকেছি, তার পরিবারের সাথে কথা বলেছি। তারা এখন আমাদেরকে কথা দিয়েছে যে তার ছেলে মেয়ে, মানে রূপলালের স্ত্রী বলেছে যে তার সন্তানরা হচ্ছে পড়াশোনা করতে চাই, সেজন্য আমরা শিক্ষা ভাতার ব্যবস্থা করে দিয়েছি এবং তার পরিবার যাতে চলতে পারে এই জন্য তার স্ত্রী হচ্ছে একটা দোকান করবে তারাগঞ্জ বাজারে বলেছে। তো আমরা সেই দোকানের ইনশাল্লাহ একটা সংস্থান করে দেব। ধন্যবাদ। স্টোরি হবে তো একটা, হ্যাঁ হ্যাঁ ওকে দেখাই দাও ভাই, ও একবারে নতুন। দিয়ে দিলাম কিন্তু সকালে, তার মধ্যে এই কাহিনী হলো সেটা আমি কি জানি। আচ্ছা, ওই মহিলা কি সকাল থেকেই খুব অসুস্থ অস্থির? ঘটনা যে কেউ তো ঘুম থেকে তখন উঠে নাই রে ভাই। নাই যুদ্ধলাভ এখন সময় কাহিনী সবাই দেখতো, গ্রামবাসী যে ঘুম থেকে উঠছে কি হয়েছে নাই হয়, তো তো অবশ্যই বুঝা পারে। আপনারা বাচ্চা মারা যাওয়ার পরে চিল্লাচ্ছে তখন? হ্যাঁ। আপনি কি হচ্ছেন বাচ্চাটা? আমি ওর কাকা। কি ছেলে না মেয়ে? হ্যাঁ, বাচ্চার অসুবিধা ছিল, কেন মারলেন, কেন রাগ হয়েছিলেন, কেন কান্নাকাটি করে? না লোকেরা চাপে চাপে ওই ইয়ে এখন ছোলো কি করলে ব্রেন খারাপ হলে মনে হয় কি হয়, আলবো আবুল বলতে বলবো। হ্যাঁ, আজকে তো আমরা সকালবেলা রাত থেকে ফোনে রাত্রে ঘুমিয়ে হয়নি না, আমাকে ফোন করতে আসবো কাল রোগ ধরে যাবো। সকালবেলা রাত পোয়াল, আজ পোয়ার পরে মোবাইলেই ঘুমি। হ্যাঁ, আমরা সরে গেলাম, আসি ডাক্তার কাছে ধরে দিই। মানে ওই আপনার মেয়ে ডাক্তার কাছে নিয়ে যায়? হ্যাঁ, ভালো ডাক্তার, জ্যোতিমা তো খুবই ভালো। সেদিন ধরে গেলাম, তারপরে তো মোবাইল, এখন তো আসবে লাগে না, মোবাইলের যুগ, মোবাইল দিয়ে কথাবার্তা হয়েছে, ওই কথা একটু খাইছে, ঘুমো পারেছে আমার মেয়ে আর কি। ভালো, বাচ্চাটা নিয়ে কোনো কথা না হয়, আমার মেয়েও ঘুম পাচ্ছে, একটু খাইছে ভালো। তারপর রাত 3টার সময় ফোন দিলে জামাই কি হবে, কথা নিজে মাথার ডাঙ্গা আছে, হামুর দেওয়ার দিক কথা, মাথাটা কি হয়েছে, ইংরেজি ডাঙ্গা আছে। হ্যাঁ, ডাঙ্গা আছে কথা, রাতটা পয়লে ডাক্তার ধরে যাবো। হ্যাঁ, এখন রাত তো পোয়া গেল, রাত পোয়ার সঙ্গে সঙ্গে এই আবার মোবাইল এই যে ভাইরাসটা ছড়ালো, ভাইরাসটা তো একদিনে ছড়ায় নাই। প্রাণী সম্পদ অধিদপ্তর তো দায়িত্বে আছে, আমাদের ইউনিয়নের যে দায়িত্বে যারা আছে তারা এসে কিন্তু খোঁজ নেয় নাই, বা ইউনিয়নে কী হচ্ছে না হচ্ছে তারা কিন্তু খোঁজ নেয় না। তারা কিন্তু বেতন পায়, সরকারি বেতন পায়, তারা কিন্তু এসে কখনো খোঁজ নেয় নাই। গরু যে মারা গেল অবশ্যই এলাকায় কিন্তু জানাজানি হয়েছে যে এই এলাকায় চলতেছে মহামারী, তারা তাদের কাজটা কিন্তু করেনি। ঘাগুলা মানে এরকম ফোসকার মতো হয়েছে, যেরকম ফোসকা পড়ে না ওইরকম ফোসকার মতো, এই এত বড় বড় হয়েছে। আমি ওগুলো পরিষ্কার করে দিয়েছি, দেওয়ার পরে ওইখান থেকে পরে পিরিগাছা নিয়ে গেছে, বলছে কয় এটা হলে রোগ ভালো না, এটা ভাইরাস, তোমরা রংপুর নিয়ে যাও। পরের দিনে আমরা সেদিন নিয়ে যা টাকা জানি একটু নিয়ে যেতে পারি, পরের দিনে আমরা রংপুর নিয়ে গেছি, সেদিনে শেষ। গরু কাটতে যা এই জায়গাতে একটু সামান্য একটু এখানে একটা গরু অসুস্থ হয়েছিল, সেই গরুটা পরে জবাই করছে। জবাই করার পর এই যে আমাদের রাজ্জাক একে নিয়ে গেছে ওরা ছিলানোর জন্য। পরে মাংস মানে গরু সিলাই কাটতে তার হাতের মধ্যে সামান্য কাটছিল। কাটার পর ওই রক্ত আর এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয়, সেই নখটা ধীরে ধীরে ফুলে যায়। ফুলে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে সে মারা যায়। কাটা গেছিল, কাটা যাওয়ার পরে 2 জায়গা থেকে ফোসা পড়ছিল, এই নখ বাদে ঘা হয়েছিল। হ্যাঁ, ঘা হওয়ার পরে এই লেদি কষ পরে নাই, খালি এই জায়গা, এই সামান্য এই জায়গা দাও ধরলে যেরকম হয় ওইরকম হয়, মানে ফোসা পড়ছিল। ফোসা পরে তামান
তার একদিনের মধ্যে সম্বসর এই বগলতল পর্যন্ত ফুলে গেছিল। দুইটা মারা গেছে আর দুইটা গরু আমরা মনে করলাম যে গরিব মানুষ দুইটা তো মারা গেল, তা দুইটা জব করলে গরিব মানুষ যে কয়টা টাকা ওঠে ওর একটু উপকার হবে। তো ওই হিসাবে ওই দুইটা গরু আমরা জবাই করছি, করি আমরা কুটে বাসা করিয়া আমরা নিজে মাংস নিয়ে আসছি, আনিয়া পাক শাক করলো। আমার ওয়াইফ উনি নিজে আর কি মাংসটা ধোয়া পাকলা করিয়া পাক করছে, পাক করিয়া ওইটা আমরা খাইছি। করার পরে 2 দিন পরে আমার ওয়াইফের হাতে ওই ফোসা উঠছে, উঠার পরে আমাকে কইলো যে মেডিকেল যাব, এই ব্যাপার আমার হাতে ফোসা উঠছে, আমার পেট জ্বলে। পরে মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলে ওই দোতলাতে উঠার পর আমি বেডে নিয়ে যা শোতাইছি, শোতার পরে আমার স্ত্রী মারা গেছে। গরু অসুস্থ হওয়ার পরে আমরা একটা গরুটা জব করা হয়েছে, আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না, আমরা রোগ অত বুঝি নেই আগে। পরে আমরা সবাই গরুটা জব করি, সবাই ভাগযোগ করে নেওয়ার পরে কয়েকদিন 2-3 দিন পরে এই অসুখটা শুরু হয়ে গেছে বিচির মতো হইতে হইতে আমাদের এই অবস্থা, আমার মারও এই অবস্থা। তো উনি তো মারাই গেল, তারপর আমার নাতির এই অবস্থা, বর্তমান মেডিকেলে ইসলামিক ক্লিনিকে আছে। আমি তো গরু না আসা করি নেই, তাহলে যা মাংসটা খাসি, তো ছোট একটা ফুটকিনের মতো উঠলো ঠ্যাঙে পায়ে, উঠিয়ে ওইটাই আর কি বিশৃঙ্খলা হয়ে গেল বেশি, ওই থাকিয়ে আর কি চিকিৎসা আমি চলাইতেছি। আমার ভাগ্নের গরু মারা জবাই হয়েছে, আমি কুটছি, কুটের পরে আমার এই রোগটা সৃষ্টি হয়েছে। তারপরে আমার একটা গরু মারা গেছে, একটা গরু জব হয়েছে। জব হওয়ার পর আমি একদম গরিব মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, আমি একদম অস্থায়ী, আমি চিকিৎসা করতে পারি না। আমার শাশুড়ির যখন এই সমস্যাটা হয়েছিল, পরে ওই যে ওই ইয়ের থেকে লোক আসছে, হ্যাঁ আসছে, আসার পরে দেখছে, আমি দেখাইছি আমার শাশুড়ির এরকম হয়েছে, হওয়ার পরে দেখার পরে আমাদের থেকে মাংসটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কিন্তু উনি আর আসে নাই যে কি এই মাংসটাতে এই ভাইরাসটা তৈরি হয়েছে না কোনো কিছু। তার 1 সপ্তাহ মারা যাওয়ার পরে আসছে, আসে তাও বলে নাই যে এই মাংসটা থেকে এই ভাইরাসটা তৈরি হয়েছে, কিছু বলে নাই, খালি আসি মাংসটা নিয়ে যায় এই যে মাটির তলে পুঁতি রাখছে, তাছাড়া আর কোনো কিছু বলে নাই, আমাদেরকে সচেতন করে। সময় চ্যানেলের সংবাদ আমি দেখলাম, দেখার পর আমি বাড়ির আশেপাশের লোকজনকে কইলাম এই ব্যাপার দেখো, আমি তো সময় চ্যানেলের সংবাদ সম্মেলন দেখলাম, দেখার পর কইলাম যে এই ব্যাপার যে কেউ গোস্ত খাইয়েন না, এই গোস্ত খাওয়া যাবে না, ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। তখনকার পর থেকে আর কেউ গোস্ত খায় নাই, ওই অবস্থায় কিন্তু আমরা আছি। প্রাণী সম্পদ কি আমাদের ছিল 8-9টা গরু। এই রোগে আক্রান্ত হয়েছিল? হ্যাঁ, এই রোগে আক্রান্ত। হাতটা দেখান, হাতটা দেখান। থাক থাক ওইভাবে থাক। চলে না আসলে বন্ধ কেন? আমি তো সালাম আলাইকুম। আমরা ভাত খাওয়ানো তোমার জন্য ইয়ার সাথে দেখা হলো। এটা আছে
দোকান থেকে নেই আমি আলো ঠিক নেই পরীক্ষা করে দেখতে কোনটা কি রোগ একটু হাত ধরো এই তোমরা যাবা সবাই এখানে ওকে হাইকোর্ট আছে ঢাকা শহর নিচে না এই রাস্তার ওই পাশে ঘুরি নিয়ে যাচ্ছে এই এলাকার দুইটা ভাগ হলো না আমার এলাকা কি হয়েছে জানিস পরে ডাক্তার নিয়ে আসে দেখাই বলে দেখেন আমার তারপর সেদিন আসে ভ্যাকসিন করে এর আগে ফিরে আমি ভ্যাকসিনও নিয়েছি ওই যে ছাগল বন্ধ করে চলা কুকুর কামড়া খুব টোটাল ছিল 5টা তার মধ্যে একটা মারা গেছে একটা বেঁচেছে আল্লাহ একটা হার একটা নাম লিখছো না না আমি জবাই করে জুলাই 4 তারিখে আমিরে জামাত নিয়ে আসি এটা আমি আমার মুসল্লি ওনাকে আমি নিয়ে আসি ফোন দিয়ে হাসপাতালে যাই জুলাই 10 তারিখে জুলাই 4 তারিখে জবাই করলাম 10 তারিখে জুলাই 10 ঘাস আমরা মাঝে মাঝে ঘাস আসলে সবাই ব্যস্ত পর্যাপ্ত পরিমাণে আসলে সেইভাবে আমাদের উৎপাদনও হয় না তা প্রায় গরু মারা যাচ্ছে কারো গরু মানে সমস্যা অনেক গরু মারা গেছে কেউ বিক্রি করছে কেউ আবার চিকিৎসা করতেছে এত চিকিৎসা পাবলিক কোথায় পাবে ওষুধে তো পাওয়া যায় না আর যে ওষুধের দাম এবং সরকারকে ডাকলে মানে ডাক্তারকে ডাকলে মনে করেন যে আজকে বলতেছে আজকে হবে না রাত হয়ে গেছে কালকে আবার বলে যে দিনাজপুর যাব হ্যাঁ এইভাবে আর কি এলাকার ছোটো মোটো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করতে করতে একটা গরু মারা গেল ভাই এখন মনে করেন যে আমার যে এই যে অসহায় মানুষ এই যে গরু একটা মারা গেল প্রায় 60 থেকে 70,000 টাকার গরু আরও 3টা গরু কি হবে এটা আমি নিজেও অনুভব করতে পারতেছি না সরকার থেকে কিছু সহযোগিতা করলে ভালো হয় যত চিকিৎসা বাড়ছে আরও অত বেশি হইতেছে রোগের আক্রমণ এবার খুব এই অতিরিক্ত রোগ হয়েছে কারণ ওই ঠ্যাং ফোলার সাথে গরু মারা যায় কিছু চিকিৎসাও খাটে না লাম্পি স্কিন ডিজিজ এটা একটা ভাইরাস জনিত রোগ এটা গত কোরবানির ঈদে যখন আসলে ব্যাপক গরুর মুভমেন্ট হয় তখন এটা এলাকায় দেখা দিয়েছে আমরা সাথে সাথেই উঠান বৈঠক এবং প্রশিক্ষণে আসলে কথাগুলো খামারিদের বলেছি এবং সচেতন করেছি যে তারা যেন তাদের গবাদি পশুকে মশামাছির হাত থেকে রক্ষা করে তার কারণ মশামাছি আসলে এই রোগটি ছড়ায় আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং সেই সাথে অধিদপ্তর থেকে যে টিকা সরবরাহ পাওয়া গেছে সেইগুলো আমরা এখনও প্রয়োগ করছি আর এটা আতঙ্ক হওয়ার কিছু নেই এটা ভাইরাসজনিত রোগ একটু সামান্য জ্বর থাকে যদি আমরা প্রথম থেকে একটু যত্নবান হই তাহলে কিন্তু এটার থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাওয়া যাবে আর রংপুর বিভাগে পর্যন্ত 10,000-এর মতো গবাদি পশু আক্রান্ত হয়েছে এবং ছোট বাছুরগুলো একটু সমস্যা হয় যত্ন নিলেই এটা সেরে যায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা কারণ আমরা নিরাপদ মাংস ডিম দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে রোগ মুক্ত করতে হবে বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায় প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয় আমরা যেন সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন আমাদের ডিবিএম পাস করে আসার পর আমরা যে ভেটেরিনারি সার্ভিস দিয়ে থাকি স্যার তো সেক্ষেত্রে যেটা দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব ছিল না যার জন্য আমাদেরকে ওয়েট করতে হয়েছে তো আমরা চাই এক্সট্রা ডিস্ট্রিবিউটর প্ল্যান্ট ছাড়া
ভ্যাকসিনারিজ ফিল্ডে সেটা হলো মিল্ক অ্যানালাইজার, অটোমেটেড মিল্ক অ্যানালাইজার, খুব চমৎকার। হচ্ছে প্রকোপটা আমরা বুঝতে পারি, এটি আমাদের একটি যুগান্তকারী একটি মেশিন আমি মনে করি। আমি বাকি আছে কি আপনার এখানে কিন্তু অনগোয়িং বলছে, মানে কমপ্লিট বলছে, আবার আছে বাকি কিছু আছে, শুধু ভ্যাকসিন গাইডলাইন হিসাবে গাইডলাইন সরবরাহ করে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা, কারণ আমরা নিরাপদ মাংস, ডিম, দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে, রোগ মুক্ত করতে হবে। বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায়, প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয়। আমরা যেন সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি, তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব। তবে এর মধ্যে যেসব ঘটনা আপনারা শুনছেন, এইটা হয়তো 017 না 0187 ভাই, 88 না ভাই, এটা 88 নাই তো ভাই, 0178 লাস্টে হচ্ছে 183, লাস্টে 183 ভাই আছে একটা রোগী নাম্বার 0085224। হ্যাঁ 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 হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটু কাগজ দাও। আচ্ছা 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 আচ্ছা। এই যে বহুতল ভবন ভাড়া নিয়ে কি হচ্ছে এখানে, তো অনেক ছেলেপেলে দেখতেছি। এটা মনে কর আমি বলা তো বাধা করার পরে আমার সাথে একটা সিন হয়ে গেছে, আমাকে ফাঁসের জেলখানায় পাঠাইছে। হ্যাঁ, এগুলো ভয় দেখিয়া এগুলো আমি সহ্য করি না। এলাকার কিছু ছেলেপেলে জড়িত আছে। হ্যাঁ, এলাকার ছেলেপেলে জড়িত না থাকলে জীবনে শ্বাস পাবে না। হ্যাঁ, তাই এটা দেখতে হবে তো সবাইকে। আমি যদি একলাই রিক্স নিবার যাই, এদের টাকা পয়সা মেলা ভাই, তখন আমার উপরে টার্গেট পড়ে যাবে। এমনিতে পড়ে গেছি, একটা পথ পাইলাম, তাও মনে কর পথটা ভাঙিয়ে দিবে। আমি বলে ছুরি মারলাম, এখানে বলে ছুরি মারছি বলে এরকম কথাবার্তা বলছি। তাও আল্লাহ দেখছে, উপর আল্লাহ দেখছে, কিন্তু এগুলো বিল্ডিংয়ের মধ্যে এগুলো ব্যবসা না হয় ভালো। এখন দেখলাম চার পাঁচটা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি এইট 001 8001।
নাম্বারটা কত ভাই? 01771 01773 94 সারা বাংলায় খবর দে এই রাজপথের বাপেরা সংগ্রাম আপোষ না সংগ্রাম আর পিএ 100 চালো রে জোরে চালো ওই তারের হাতি সারা বাংলায় খবর দে আপোষ কর আকুটা আকুটা পরে কর আছি ওরে বাস দিয়েছি দালালি না রাস্তার জনে খবর দে জনে জনে খবর এবার স্লোগান হবে এই আইরে লিপিল থেকে যা 3 দফার বিরুদ্ধে কোথায় কোথায় আপোষ না সংগ্রাম হাতে দাও দিয়ে দাও এই সিন্ডিকেটের কালো হাত ডিপ্লোমাতে ভর্তি কর একটা একটা বুয়েটের কালো হাত ভেঙে দাও বুয়ে সবই আপোষ করতে প্রস্তুত ভাই তোমার এটা কি ফোন সিম? গ্রামীণ। আমার তো গ্রামীণ সিম, গ্রামীণ রবি। তোমার নাম্বারটা ভাই দিছি দেখো ব্যালেন্স 52 মিনিট দিছি। দাঁড়া, আরে তারগুলো দেখছো? আর ফেসবুকে দেওয়া আছে, দেখিও।
পাইতেন, সে বাড়ির সাইড দিয়ে গেছে একবারে। এত ছোড়া না দেখ কত কি